দর্শক, আমি নুধাত সাওম মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুসারে সমাজের সকল শ্রেণীর মানুষের মনের কথাগুলো দর্শকদের সামনে এমনভাবে তুলে ধরি যাতে দর্শকরা কিছু হলেও জানতে পারেন, হৃদয়ঙ্গম করে নিজেকে বদলে ফেলতে পারেন এবং সচেতন হয়ে সমাজের জন্য, পরিবারের জন্য ভালো কিছু করতে পারেন। যার যন্ত্রণা হয় সেই শুধুমাত্র শতভাগ অনুভব করতে পারেন যন্ত্রণার তীব্রতা। তবে ব্যথিত ব্যক্তির সাথে কথা বললে বা তার মনের কথাগুলো শুনলে আমরা হয়তো কিছুটা হলেও অনুধাবন করতে পারি এবং নিজেকে প্রস্তুত করতে পারি সেই সকল সমস্যা মোকাবেলা করার জন্য। মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে আজকের বিষয় দীর্ঘস্থায়ী অসুস্থতা ও পারিবারিক মানসিক চাপ এবং সেক্ষেত্রে আমাদের করণীয়। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আনিকা হারুনকে, যিনি মরণব্যাধি ক্যান্সারের সাথে দীর্ঘদিন ধরে যুদ্ধ করে এসেছেন। স্টুডিওতে আরও আছেন আদিব হারুন, যিনি একই পরিবারে থেকে দেখেছেন বোনের নানান সমস্যা এবং প্রতিবন্ধকতা। স্বাগত আপনাদের দুজনকে। কেমন আছেন? খুবই ভালো। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আসলে ভালো থাকাটা কিন্তু একটা চয়েস, তাই না? যে আমি যদি চাই অনেক প্রতিবন্ধকতার পরও নিজেকে ভালো রাখতে পারি, নিজের মনটাকে ভালো রাখতে পারি। শারীরিক হয়তো অসুস্থতা বিভিন্ন সময়ে আমার শরীরে দেখা দিতে পারে, কিন্তু তারপরও সেটার সাথে যুদ্ধ করে সামনের দিকে এগোনোটাই কিন্তু আসলে জীবন। যেই সাহসের পরিচয়টা আপনি দিয়ে এসেছেন, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে যুদ্ধ করে এসেছেন, যখন সেই সময়টা পার হয়েছে নিশ্চয়ই মানসিক নানান রকম টানাপোড়েন ছিল, পারিবারিক নানান রকম টানাপোড়েন ছিল। সেই যুদ্ধের সময়টা কেমন ছিল? তো আমার 16তম জন্মদিনের দিন ক্যান্সার ধরা পড়লো, স্টেজ 4 osteosarcoma with a lungs metastasis, which basically means bone cancer. মেন্টালি খুবই ভেঙে পড়েছিলেন। তখন আমার কাছে মনে হয়েছে আমি ভেঙে পড়লে চলবে না, আমার স্ট্রং থাকা লাগবে। এই স্পেশালি বিকজ আমি নিজেই কিন্তু জিনিসটা নিয়ে ডিল করব অন্যদের চেয়েও বেশি। তো আই থিঙ্ক আপনি যেটা বললেন, নিজের উপরেই কিন্তু সেটা ডিপেন্ড করে আপনি কতটা স্ট্রং থাকবেন, একটা জিনিস কিভাবে ডিল করবেন। সেটা সমস্যা তো লাইফের প্রত্যেকটা স্টেজেই আসে, কিন্তু সেটাকে আমি কিভাবে ম্যানেজ করছি, কিভাবে ডিল করছি, কোন মানে কতখানি সাহস দিয়ে আসলে নিজেকে ঠিক রাখতে পারছি, সেটা কিন্তু সব থেকে বড় বিষয়। ভাইয়ের কাছে আসি যে আপনি তো তখন ছোট ছিলেন, যে 16 বছর বয়সে ক্যান্সার ধরা পড়া একটা পরিবারের জন্য বিশাল বড় একটা ব্যাপার। সেখানে আপনি অনেক ছোট ছিলেন, আপনি তখন আসলে কিভাবে বুঝেছেন বিষয়টিকে বা কিভাবে নিয়েছিলেন সেই সময়টাতে? আসলে তখন মানে বুঝে ওঠাটা একটু অন্যরকম ছিল আমার জন্য, কারণ মানে কি হচ্ছে, অনেক মানুষ ওই বয়সে থেকে আমি এক্সপেক্ট করব না একটা বাচ্চার মানে ক্যান্সার জিনিসটাকে বুঝে ওঠা সম্ভব না। জি জি, ওইটা তো তখন আমি মানে অনেকটা খেলা ছিল যে এখানে অনেক মানুষ আসতেছে, তখন বাসায় যে অনেক জায়গা চেঞ্জ হচ্ছে, হয়তো বা খালার বাসায় থাকতেছি, ফুফুর বাসায় থাকতেছি, বাট আমি যেটা মানে আরো পরে যেটা রিয়েলাইজ করি, ওভারঅল ফ্যামিলি সাপোর্টটা মানে কতটা একটা হিউজ রোল প্লে। ওর তো ছিল, ও তো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করেছে, কারণ ওরই জিনিসটা, ওরই অসুখটা ছিল ওই সময়, বাট ওভারঅল ফ্যামিলি সাপোর্টটা ওয়াজ লাইক বিগ পার্ট অফ ইট বলবো। মানে পুরো জিনিসটা মোকাবেলা করে এখানে যে আমরা আসছি, চটটুকে আমরা বলবো। আপনাদের রিলেশনশিপটা কেমন ছিল ছোটবেলাতে, মনে আছে কি? ছোটবেলায় তো মনে হয় অনেক মারামারি করতাম। আমাদের বয়সের ডিফারেন্স অনেক, 8.5 বছর, আমি ওর 8.5 বছরের বড়, কিন্তু ছোটবেলায় অনেক মারামারি হতো। আমার ইভেন মনে আছে বাবা সবসময় বলতো, তুমি ওর সমান নাকি ও তোমার সমান, তোমরা যেভাবে মারামারি করো দুজন। কিন্তু আমি খুবই গ্ল্যাড যে আমরা বড় হতে হতে আমাদের রিলেশনশিপটা অনেক চেঞ্জ হয়েছে। আমি বলবো আমরা অনেক ক্লোজ, অ্যান্ড আমার ভাই ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। অ্যান্ড আমি একটা জিনিস ওকে সবসময় বলি, সেটা হচ্ছে আই উডেন্ট ট্রেড হিম ফর এনিওয়ান এলস। আমি এখানে থাকি না, আমি ক্যানাডাতে থাকি লাস্ট 15 বছর ধরে। তো আমার ভাইয়ের বেড়ে ওঠার একটা সিংহভাগ সময় আমি দেশে ছিলাম না, কিন্তু আমরা তারপরেও খুব ক্লোজ। অ্যান্ড দ্য সাপোর্ট, স্পেশালি দ্য মানে ডিরেক্ট ইমিডিয়েট সাপোর্ট যেটা আমার ভাই আমাকে সব সময় দেয়, আই থিঙ্ক ওইটা আমার চলার পথে সোর্স অফ গ্রেট স্ট্রেংথ। একদমই তাই। সেই সময়টা তো ছোট ছিল, হয়তো অনেক কিছু বুঝে উঠতে পারেনি, বাস এই বিষয়টার সিরিয়াসনেসটা আসলে কতটা সেটা বুঝে ওঠা সম্ভব হয়নি। কিন্তু ধীরে ধীরে যখন সময় গিয়েছে, আমি এই কারণের জন্য কোশ্চেনটা করেছিলাম যে দীর্ঘ সময় তো আপনারা দূরে ছিলেন, তাহলে সেই সময়ের যে রিলেশনশিপটা, যেই সময়টা আসলে সম্পর্কটা তৈরি হয়, বন্ডিংটা তৈরি হয়, সেই সময়টা তো আপনারা দুজন অনেক দূরে থেকেছেন। তাহলে দুজনের প্রতি এই যে ভালোবাসা বা মায়াটা,
এই বন্ডিংটা কিভাবে ক্রিয়েট করা সম্ভব হলো? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে ওই যে ইচ্ছাটা থাকা। আর রিলেশনশিপস কিন্তু সেটা ভাই বোনের রিলেশনশিপ হোক, একটা ফ্রেন্ডের সাথে রিলেশনশিপ হোক, বাবা মার সাথে রিলেশনশিপ হোক, সে যেই হোক না কেন, এটা একটা এফোর্টের ব্যাপার, এফোর্ট দেওয়া লাগে। তো আমি যেহেতু ওর বড়, ওয়ান অফ দ্য থিংস ছিল বাইরে থাকি বাট ভাইয়ের সাথে সেই এফোর্ট দিয়ে সম্পর্কটা বিল্ড আপ করা, যোগাযোগ রাখা, ওর খারাপ সময় ভালো সময় পাশে থাকা, দূরের থেকে হলেও যতটা সম্ভব তার পাশে থাকা, তাকে সাপোর্ট করা। জানি না কতটুকু পেরেছি, কিন্তু চেষ্টা করি। এফোর্টটা দুই সাইড থেকে আসলে আসতে হয়, নাহলে এনি রিলেশনশিপে বন্ডিংটা তৈরি করার জন্য দুই দিকে সাপোর্টিভ প্রয়োজন হয়। আচ্ছা, দীর্ঘ সময় ধরে সে কানাডাতে থেকেছে, আপু কানাডাতে থেকেছে, আপনি দেশে থেকেছেন, তারপর আপনাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো, কিন্তু এই যে একটা স্ট্রাগলিং লাইফ, সেই সময়টা কানাডাতে দূরে থেকে একটা মানুষ, পরিবারের মানুষ কষ্ট করছে, আপনি কিন্তু পরিবারের কাছে থেকে পরিবারের মানুষের কষ্টটা দেখেছেন, সেটা কিভাবে দেখেছেন? আমি বলবো ও দূরে থাকার কারণে মানে বাবা মার একটা মানে বড় ফোকাস স্বাভাবিকভাবে আমি আমার উপরে ছিল। হোপস এন্ড এক্সপেকটেশনস বলতে পারেন, বা ডে টু ডে লাইফে আমি ফার্স্ট হ্যান্ড আমি আছি ওদের সাথে। তো আমি বলবো আমার ওই একটা শূন্যতা পূরণ করতে হয়েছে ওই পার্সপেক্টিভে চিন্তা করলে। বাট আমি বলবো ও দূরে থাকার পর অলওয়েজ যতটুকু পেরেছে মানে ইনফ্লুয়েন্স করা বা ভালোভাবে মানে কমিউনিকেশনটা রাখা, ফ্যামিলি মানুষদের সাথে পজিটিভলি কথা বলা। পজিটিভলি, হ্যাঁ, মানে ইভেন কারণ ওর এটার জন্য আমাদেরকে ইন্সপায়ার করা না, কারণ ও এটার মধ্যে দিয়ে যখন চেয়েছে যে আমরা অনেক স্ট্রাগল ফেস করি, রাইট? মানে যত ছোট সাহস দিয়ে নিজেকে ম্যানেজ করেছে, পাশাপাশি আপনাদেরকেও ম্যানেজ করেছে। অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, যখন প্রথম ক্যান্সার ধরা পড়লো 16 বছর বয়সে, আপনি কি তখন ধরতে পেরেছিলেন যে এটার ভয়াবহতা আসলে কতখানি? 4 মাস ধরে মিসডায়াগনোজ ছিলাম। তো অনেক ডাক্তার দেখেছে, আমার বাম পায়ে ব্যথা করছে, হাঁটু ঠিক উপরে। তো ডাক্তাররা সবাই বললেন এটা মোস্ট লাইকলি জুভেনাইল আর্থ্রাইটিস। তো আমরা 4 মাস ধরে ওই ডিরেকশনে ট্রিটমেন্ট করা হয়েছে। তো 4 মাস পর আমার জন্মদিনের দিন, অ্যাকচুয়ালি 16তম জন্মদিনের দিন ধরা পড়লো এটা তো আর্থ্রাইটিস না, সামথিং ফার ওয়ার্স দ্যান দ্যাট, অস্টিওসারকোমা স্টেজ 4। তো অবশ্যই মানে আমার পরিবারের মাথার উপর আকাশ ভেঙে পড়েছে, মনে হয় আকাশে থেকে উপরে কিছু থাকলে সেটাও ভেঙে পড়েছে। মানে 16 বছরের একটা বাচ্চা মেয়ের ক্যান্সার ধরা পড়েছে। আর মানে আমি নিজেও আসলে আমার নিজের ক্যান্সার ডায়াগনোসিসের আগে মনে হয় কখনো ভাবিনি। আমার মনে হতো ও হ্যাঁ, ক্যান্সার ওয়ার্ডটা শুনেছি, এটা টিভিতে মুভিজে মানুষের হয়, নাটকে হয়, খুব ড্রামাটিক একটা জিনিস, মানে আসলেই মানুষের ক্যান্সার হয় আর এত ছোট বয়সে হয়, এটা কখনো চিন্তা করি নাই। এই শকটা সবাই শকের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সেই শকের মধ্যে দিয়েও যখন যাচ্ছি আমার মধ্যে খুব কুইকলি সেই রিয়েলাইজেশনটা আসছে, যাই আসুক না কেন আমি নিজে এটা নিয়ে ডিল করব। তখন কোনো রকম ভয় লাগেনি? মনে হয়নি যে এরকম একটা বড় ব্যাপার আমার সাথে হলো, বা কষ্টের জায়গাটা তখন কি মনে হয়নি কিছু? আমি বলবো আমার ক্যান্সারের ট্রিটমেন্ট থেকে এই জিনিসটা আমি আরো বেশি শিখেছি, যে 10 বছর পর কি হবে, 5 বছর পর কি হবে, এই রিসার্চ এটা বলে, এই প্রগনোসিস এটা বলে। ওই মোমেন্টে না এই জিনিসগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। এর চেয়ে বেশি ভালো আমার মনে হয় বেটার কোপিং মেকানিজম আমার ক্ষেত্রে যেটা ছিল, যে আমি ডে টু ডে এই মোমেন্টটাতে থাকবো, আজকে কি হচ্ছে সেটা নিয়ে ডিল করি। আচ্ছা, আমার ডক্টর এসে বললো তোমার কেমোথেরাপি লাগবে, 1 সপ্তাহ আমরা এটা করছি, তো আমি ওই একটা সপ্তাহের মধ্যে ফোকাস করি, রাদার দেন 1 বছর পর কি হবে, এটা কি ফেরত আসবে নাকি আসবে না। তো আমাকে যদি কেউ এখন বলে যে তোমার তো অনেক দিন ধরে অন এন্ড অফ এই জিনিসটা নিয়ে আমার ফেস করা লেগেছে, ওয়ান অফ দ্য বিগেস্ট লেসন্স তুমি কি শিখেছো? আচ্ছা, এটার তো 10 বছর পর এটাও হতে পারে, 1 বছর পর এটা, এক্স্যাক্টলি, যে আমার এই মোমেন্টটাতে কি করা লাগবে যেটা আমার জন্য বেস্ট পসিবল অপশন, আমি সেটা ফোকাস করব, আর আমি হার্ট এন্ড সোল দিয়ে সেই জিনিসটা পারসু করব। মানে মোমেন্টাই থেকে কোনো একটা সমস্যাকে ডিল করার জন্য বেস্ট কি হতে পারে, টু ডু লিস্টটা কি হতে পারে, সেই জায়গাগুলোতে ফোকাস করা। 16 বছর বয়সের পর যখন আপনার ক্যান্সার ধরা পড়লো, তারপরে তো ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন আপনি, সেই সময়টাতে সাথে কে ছিল? ইন্ডিয়াতে অলমোস্ট লাইক ছোট একটা ফ্যামিলি গ্রুপই গিয়েছিলাম, যারা কনস্ট্যান্টলি বিভিন্ন ধরনের সাপোর্ট প্রোভাইড করেছেন। আমার ফুপি যিনি ডাক্তার, উনি ওই যে সব কিছু ঠিক হচ্ছে নাকি ডক্টরদের সাথে কথা বলা,
সব ট্রিটমেন্ট কি কি বুঝার ওই ব্যাপারটা বুঝে নেওয়া। আমার আরেক কাজিন গিয়েছে আমার মাকে হেল্প করার জন্য, যে কত ধরনের একটা নতুন দেশে থাকছি, ইভেন সিম্পল জিনিস লাইক কোথা থেকে খাবার কতদিন কিনতে থাকতে হবে হয়েছিল কোথায়। ইন্ডিয়াতে? তো আমি প্রথমবার যখন গেলাম 2 মাস ছিলাম, তারপর আমার সার্জারির সময় আবার যখন যাওয়া লাগলো সেবারও 2 মাসের মতো ছিলাম। তখন তো ভাইয়া নিশ্চয়ই গিয়েছিলেন না সাথে? আমি তখন দেশেই ছিলাম। আচ্ছা, তাহলে এই যে এতগুলো দিন ফ্যামিলির সবাইকে ছেড়ে যখন আপনি একা একা থাকছেন দেশে, মানে স্বাভাবিকভাবে মনে হয় যে সিবলিংস থাকলে যে ওর দিকে ফোকাসটা কি বেশি সরে যাচ্ছে, বা আমি কি সেই ফোকাসটা পাচ্ছি না, একটু রাগ বা একটু অভিমানের জায়গা থেকে এই ধরনের অনুভূতিগুলো হতে পারে। আপনার কি সে ধরনের কোনো আমার কিছু জন্য মনে মানে ছিল? খুবই ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল বলবো, কারণ আমি একটা টাইম আমার ফুফুর সাথে অনেক দিন ছিলাম, মানে 1 মাসের মতো, তারপর খালার এখানে ছিলাম, নিজের বাসায় যাওয়াই হয় নাই। আচ্ছা, এখানে ওখানে করেই তো হ্যাঁ অনেক সময় মনে হতো, কিন্তু বাট বোনের পরে কি রাগ হতো কখনো এরকম? নট রিয়েলি, বাট ওইটা বলতে পারো রাগ হলে। ইয়েতে মনেও নেই, বাট ওই জিনিসটা আমি মানে বুঝতে পারতাম যে মানে সামথিং ভেরি সিরিয়াস ইজ গোয়িং অন, মানে যেটা মানে সবাই একটা টেন্স, সবাই খুবই মানে ইনভলভ ছিল এটা নিয়ে, মানে মানুষজন মরাল সাপোর্ট বলেন বা যেমনি যে খাওয়া এনে দেওয়া বলেন, মানে সবাই সবার মতো করে ট্রাই। আমার আগে ওখানে কোনো রোল ছিল না, আমি যে আশেপাশে খেলতেছি বা ওরকম ভাবে ছিল, কিন্তু আমিও এফেক্টেড অন্যভাবে। আমার স্কুলে যাওয়া বলেন বা খেলার টাইম, পড়ালেখার টাইম, তখন তার নিজের দায়িত্বে স্বাভাবিকভাবে করবো না, অনেক ছোট ছিলাম। তো it was a very different experience, but অভিমান ছিল কখনো বলবো না। I'm glad to know that. আচ্ছা, আপনার খারাপ লাগতো যে ভাইকে ফেলে সবাই আপনাকে নিয়ে ব্যস্ত, সো ওর জায়গাটা চিন্তা করে কখনো আপনার ভেতর খারাপ লাগা কাজ করেছে কিনা? হ্যাঁ, আমি বলবো যে ওই মোমেন্টটাতে আসলে 15 বছর ইজ আ লং টাইম, সো 15 বছর আগের কথা মনে নাই, কিন্তু আমার কয়েকদিন আগেই দেখলাম ওকে আমি প্রচুর চিঠি লিখতাম ইন্ডিয়া আচ্ছা। থেকে বসে, প্রচুর চিঠি, বাহ। বিভিন্ন ধরনের চিঠি, খুবই তার মানে আপনি miss তো ইন্টারেস্টিং করতেন চিঠি, সেখানে হ্যাঁ খুবই বসে। মিস করতাম। আর আমার মনে হয় খারাপ লাগার যে প্রশ্নটা করলেন, এটা মনে হয় আমার আরো পরে গিয়ে রিয়েলাইজেশনটা হয়েছে, আচ্ছা। আর একটু মেবি বড় হয়ে, মানে ক্যানাডায় যে মেবি 4-5 বছর পর যখন আমি চিন্তা করেছি, কম্পেয়ার করেছি সিচুয়েশনটা, যে ওর তখন কত 6-7 হবে 6-7, 6-7 হ্যাঁ, মানে ওই বয়সে আমার ছোট ভাইটার যে কেয়ারটা পাওয়ার কথা, টেনশনটা পাওয়ার কথা, আমার মা বাবা আমাদের থেকে ডিরেক্টলি সেটা পাচ্ছে না। আমার ফুফুরা করেছে, আমার খালারা করেছেন, অ্যান্ড ওনারা যে কেয়ারটা করেছেন ওটাতে ওকে ওর কথা শুনেই বোঝা যাচ্ছে ও বুঝতেও পারে না কি হচ্ছে, কিন্তু আমার কাছে পার্সোনালি মনে মানে হচ্ছে বাবা মা যে দূরে আছে সেই ফিলটাও করতে পারে না, ফিলই করতে পারে না সেটা। আর আমাদের অনেক বড় ফ্যামিলি, আচ্ছা। তো অনেক মানে হইচই মজা হচ্ছে সব সময়, মানে ও হয়তো ওটা বুঝার সুযোগ পায়নি। কিন্তু আমি বলবো হ্যাঁ, পার্সোনালি আমার পরে গিয়ে আমার খারাপ লেগেছে। আমার ভাইয়ের ওই সময়টাতে যেই জিনিসগুলো দরকার ছিল, হয়তো অ্যাটেনশনগুলো দরকার ছিল, আমার একটা অসুস্থতার কারণে ওর থেকে অ্যাটেনশনটা চলে গেল। কারোরই দোষ না এখানে। এই কিন্তু রিয়েলাইজেশনটা আমার মনে হয় আপনাদের বন্ডিং তৈরিতে অনেক হেল্প করেছে না? হতে পারে, হতে পারে, সেটা একটা ওয়ান অফ দ্য রিজনস। এরকম একটা অসুস্থতার পরে কানাডাতে যাওয়ার ডিসিশনটা কেন নিলেন? তো আমার জন্ম ক্যানাডাতে আসলে, আচ্ছা। তো আমার ট্রিটমেন্ট হওয়ার পর ওয়ান অফ দ্য রিজনস ছিল ক্যানাডাতে চলে যাওয়া। আমার মেটাল প্রস্থেসিস আছে একটা, তো একটা বিশাল অসুখের পর, এরকম একটা লাইফ থ্রেটেনিং ইলনেসের পর, কিন্তু এটা স্বাভাবিক, বাবা মা চাবে আরো বাচ্চাদেরকে শেল্টার করে রাখেন। আমার অনেক কম বয়স তখন, তার উপর দিয়ে আমার এইটার কারণে আমার শর্ট কামিং এটা একটা, সেটাই। আমি এই জিনিসটার কারণে অন্য 10 জন যেটা করলো আমি সেটা করতে পারিনি, তারা কখনোই চায় না মানে এটা যে আমার লাইফের জন্য অনেক বড় একটা রিস্ক বা এটা একটা উইকনেস, সেটা হ্যাঁ। হিসেবে চিন্তা না করে এটা আমার সেটাই। লাইফের একটা বড় পার্ট, এবং এটাকে একসেপ্ট করে আমি সামনে আগাবো। সেটাই। আর আমি আসলে খুবই গ্রেটফুল, এন্ড আমি এখন যখন চিন্তা করি এত বছর পর, যে ডিসিশনটা আমার বাবা আমার জন্য প্রচুর রকম টাফ একটা অনেক, ডিসিশন অনেক, ছিল। হ্যাঁ। অবশ্যই 16 তো কিছুই না, এখন বোঝা যায় যে 16 বছর কিছুই না, কিন্তু আমার বাবা মা যে সাহসের সাথে সেই ডিসিশনটা নিয়ে আমাকে পাঠাতে পেরেছিলেন, এটা তাদেরও মেন্টাল স্ট্রেংথটা অবশ্যই রিফ্লেক্ট করে। বাবা মায়ের সাহসটা কিন্তু ছেলে মেয়ের মধ্যে আসলে আসে, মনে হয় জেনারেশন বাই জেনারেশন। বাবা মায়ের সাহসটা আমার মধ্যে আসে, আমার সাহসটা ছেলে মেয়ের মধ্যে যাবে, বিষয়টা এরকম। কিন্তু সিচুয়েশনটা কিন্তু আমাকেই ডিল করতে হয়, তাই না? সেটাই।
সেখানে বাবা মার ক্রেডিট অবশ্যই আছে, কিন্তু আপনি যখন কানাডাতে চলে গেলেন আপনারও তো একটা খারাপ লাগা কাজ করেছে যে পরিবারের মানুষগুলোকে ফেলে রেখে আমি এত দূরে চলে যাচ্ছি। এই জিনিসটা আসলে একটা শক ছিল, মানে 16 বছর বয়সে হঠাৎ করে প্রথমত এত বড় একটা ক্যান্সারের মতো এত বড় একটা জিনিস ফেস করলাম, আর এখন আমি কানাডায় যাচ্ছি, তাও আবার ফ্যামিলি যার সাথে এত ক্লোজ। মানে আমাদের এনি প্রবলেম হচ্ছে আমরা কিন্তু, আমার কখনো মনে হয় না আমার মা বাবা ভাই আমরা একটা ছোট স্মল ইউনিট, আমাদের ফ্যামিলিটা হচ্ছে আমরা সবাই একসাথে, প্রবলেম হচ্ছে আমরা একসাথে ফিগার আউট করবো এই জিনিসটা, ওই কালেকটিভ সেন্সটা খুব আছে। তো কানাডায় যখন গেলাম অবশ্যই সেই জিনিসটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। মানে এত বড় একটা ফ্যামিলি, এত ফ্রেন্ডস ফেলে, হ্যাঁ জন্ম হয়েছে ঠিকই, কিন্তু নতুন একটা দেশে আসলাম, যে দেশটা অনেক ঠান্ডা তার উপর দিয়ে আর মামা মামির কাছে এসেছি, কিন্তু আমার মামা মামির সাথে আমি খুবই ক্লোজ, আর আমার মামা মামি এদিক থেকেও আমি খুবই লাকি। আসলে আমার মামা মামি কখনোই বুঝতে দেয়নি ওই অ্যাবসেন্সটা, বাবা মার, আমার ভাইয়ের সাথে যার সাথে আমি পড়েছি ওই অ্যাবসেন্সটা বুঝতে দেয়নি। আমার মামা তো বোন দুইজন আছেন ওখানে। আপনাদের সাথে কথা বলার সময় আমি আসলে একটা বিষয় অবজার্ভ করলাম যে আপনারা সবসময় বলছেন ফ্যামিলি, আমরা সাধারণত বলি কি বাবা মা আমাদের ফ্যামিলি, রিলেটিভসটাকে আমরা আলাদা ধরি, আপনি ফ্যামিলি বলতে পুরো ইউনিটটাকে বোঝাচ্ছেন। এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে। রিলেটিভসদের বলেন বা ফ্যামিলিদের বলেন, এই সাপোর্টটা নিয়ে একটু কথা বলবো, একটা ছোট্ট বিরতি নিয়ে তারপর আসি। আচ্ছা দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। টিভির রিমোট হাতে না নিয়ে আর টিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে। আমরা কথা বলছি দীর্ঘস্থায়ী অসুস্থতা নিয়ে। বিশাল সময় জুড়ে নিজে যুদ্ধ করেছেন, এই যে এত বড় একটা স্ট্রাগল নিজে নিজে করেছেন, পাশে পরিবারের সাথেও এই যুদ্ধটা করতে হয়েছে। যেই প্রসঙ্গে ছিলাম যে বিরতিতে যাবার আগে, যে আত্মীয় স্বজনরা আসলে ফ্যামিলির মধ্যে ইনভলভ, আত্মীয় স্বজন আসলে আত্মীয় স্বজন হিসেবে আলাদা কোনো ক্যাটাগরি নেই, এবং তাদের রোলটা অনেক বেশি স্ট্রং ছিল আপনাদের এই স্ট্রাগলে। ভাইয়ের কাছে একটু শুনবো যে আপনার জায়গা থেকে আপনি আসলে কিভাবে দেখেছেন বিষয়টা। স্কুলে যেতাম, পড়ালেখাটা আমার ফুফুই দেখতো, আমি হোমওয়ার্ক করতেছি নাকি বা ঠিক মতো স্কুলে যাচ্ছি নাকি, বা বিকালবেলা হয়তোবা খেলতে যাওয়ার জন্য ধানমন্ডি পার্কে হাঁটতে যাওয়া বা এদিক ওইদিক যাওয়া, মানে ঘুরতে নিয়ে যাওয়া, ওইটা আমি বলবো অলওয়েজই আমি ওই জিনিসটা পেয়েছি। শাসনটা একটু বেশি পেতে হচ্ছে, বাবা মা দূরে ছিল বলে শাসনটা বেশি পেয়েছি বলবো না, কিন্তু হয়তো ওই রুলস এন্ড রেগুলেশন বা ডিসিপ্লিন একটু ডিফারেন্ট ছিল, প্রত্যেকটা ফ্যামিলিতে একটু ডিফারেন্ট ভাবে। সো বাট ওই দিক দিয়ে বলবো মানে কোন অংশে আমি কম পাই নাই, যেটা আমার বাবা মাকে মিস করা হতো বা বোনকে মিস করা হতো। মানে হ্যাঁ, আমরা বলছি আত্মীয় স্বজনও আমাদের ফ্যামিলি, কিন্তু তারপরও মিস করার ব্যাপারটা থাকেই। হ্যাঁ ডেফিনেটলি অনেক মিস করা হতো। আপু যেটা বলছিল যে অনেক বেশি চিঠি লেখালেখি হতো। হ্যাঁ, আর ওর খুব চিঠি লেখালেখি সেই অভ্যাসটা ছিল। সো অলওয়েজ, ইভেন ও কানাডা চলে যাওয়ার পরেও কার্ড লিখে পাঠানো সুন্দর, ওগুলা অলওয়েজ ও আমি করতে পারতাম না তো, বা ও অলওয়েজ করতো। যেটা বলছিলাম যে রিলেটিভসদের রোল, নর্মালি আমরা কি দেখি বাংলাদেশের প্রসপেক্টে যদি চিন্তা করি যে এই রিলেটিভস এই বাজে কথা বলেছে, পচা কথা বলেছে বা পেছনে লেগে থাকার মতন কথা বলেছে, এটা কিন্তু খুবই কমন। হ্যাঁ, আমরা যদি বাংলাদেশের নর্মাল প্রসপেক্টে চিন্তা করি এটা খুব কমন। সেক্ষেত্রে আপনাদের এই বিষয়টা কিন্তু একদম ডিফারেন্ট। এত ক্রুশিয়াল একটা মোমেন্টে সবগুলো মানুষ সব সময় পাশে থেকেছে, যত রকম সাপোর্ট লেগেছে সবসময় পাশে থেকেছে। খারাপ কোনো কিছু কি ছিল না? কিন্তু আমি বলবো যে আমি এই সেন্সে খুবই লাকি যে আমার সিচুয়েশনটাতে আমি ট্রিমেন্ডাস সাপোর্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং পেয়েছি। সেটা শুধু এখানেই ছিল না, আমি যখন দেশ থেকে ক্যানাডাতে মুভ করলাম আমার মামা মামির বাসায়, তো আমার জন্ম যখন ক্যানাডাতে, আমার এই মামা মামিও তখন ছিলেন, আমার বাবা মা যখন ক্যানাডায় ছিলেন, তো ওনাদের সাথে আমার সবসময় একটা স্পেশাল রিলেশনশিপ ছিল। আর যে জিনিসটা খুব মানে আমাকে লাইফে ইম্প্যাক্ট করেছে হচ্ছে, আমি এখান থেকে যাওয়ার পর কখনো আমার মামা মামি, আমার দুটো মামাতো বোনের সাথে যে আমি বড় হয়েছি, ওরা কখনো আমাকে মিস করতে দেয় না। আমি এত বিশাল ফ্যামিলি ফেলে ক্যানাডাতে গেলাম, ওই চারটা মানুষ আমাকে কখনো সেই জিনিসটা মিস করতে দেয় নাই। তো আমি ওই সেন্সে ওভাবে করে বললে না, আমি
বলবো না ওরকম মেনশন করার মতো খারাপ কিছু বা নেগেটিভ কোনো কিছু ছিল না। কিছু ছিল না। আর আমি যেভাবে জিনিসটা দেখি মানে নেগেটিভ কোনো কিছু ছিল না, ব্যাপারটা এরকম নাকি আপনি অনেক বেশি পজিটিভলি সবকিছু দেখেছেন বিষয়টা এরকম? এটা ঠিক নেগেটিভের পর্যায়ে পড়ে নাকি জানি না, কিন্তু যেমন ধরেন আমার সেকেন্ড টাইম ক্যান্সার ফিরে এসেছে, আমার 2006-এ ফার্স্ট ডায়াগনোসিস, সেকেন্ড টাইম ক্যান্সার ফিরে এসেছে 2010-এ আমার লাংসে, তখন আমি ক্যানাডাতে। তো এই নিউজটা যখন সবাই জানলো, সবাই ফোন করে কান্নাকাটি। আর আমি এমন একটা মানুষ, আমার কথা হচ্ছে হ্যাঁ আমি তো এটা সেই 2006-এ ফার্স্ট ডায়াগনোসিস, ইনিশিয়াল ডায়াগনোসিসের পর জানতাম ফেরত আসার চান্স আছে, থাকবে সারা লাইফই। কিন্তু আমি যেভাবে জিনিসটা নিয়ে ডিল করেছি, আমি ফেস করব যাই আসুক না কেন, আমি ওইভাবে আমাকে মেন্টালি প্রিপেয়ার করেছি। এখনো 15 বছর পর আমার মেন্টাল অ্যাটিটিউডটা ওরকম। কিন্তু হ্যাঁ আমি ফ্যামিলি দেখেছি, এটা যদি একটা নেগেটিভ জিনিস বলা হয়, যদিও নেগেটিভ না, আই আন্ডারস্ট্যান্ড, মানে সবাই কান্নাকাটি, ফেসবুকে মেসেজ, ফোন করে কান্নাকাটি, এখন কি হবে। তো একদিক থেকে বলতে গেলে হ্যাঁ সেই জিনিসটা সামটাইমস নেগেটিভলি মানুষকে ইম্প্যাক্ট করতে পারে, কারণ আমার মনে হয় কম বয়সে স্পেশালি একটা মানুষ কিন্তু অনেক চেষ্টা করছে স্ট্রং থাকার জন্য। তো সেখানে ফ্যামিলিকে ভেঙে পড়লে হবে না। আই থিঙ্ক ওই জিনিসটা ইম্পর্টেন্ট একনলেজ করা, যে এই মানুষটাও কিন্তু, এই মানুষটাই কিন্তু যাবে, হ্যাঁ এই মানুষটাই কিন্তু ফেস করবে। আমাদের খারাপ লাগছে, টেনশন হচ্ছে, ওয়ারি হচ্ছে, কিন্তু ফেস করবে কিন্তু এই মানুষটাই। তাহলে না দেখিয়ে হ্যাঁ সেটাই, সাহস দেওয়াটা আর তার পাশে থাকাটা মোর ইম্পর্টেন্ট। মানে আমি কথা বলবো কিন্তু পজিটিভ কথা আমি বলি, নেগেটিভটা আমি না বলি, সেটা যদি একটু উজ্জ্বল রাখি তাহলে মনে হয় ভালো হয়। কারণ যে সার্ভাইভ করছে সে তো এমনিতেই স্ট্রাগলটা করছে, তাহলে পজিটিভ ওয়ার্ডস তাকে আরো বেশি হেল্প করছে স্ট্রাগলটা করার ব্যাপারে। এক্স্যাক্টলি। আর আরেকটা জিনিস যদি মেনশন করি, আমার মনে হয় আমাদের কালচারে স্পেশালি একটা জিনিস আছে যেখানে মানে আমাকে যখন মানুষ দেখতে আসতো সবসময় বলতো তোমার খুব স্ট্রং থাকা লাগবে, তুমি কিন্তু খুবই স্ট্রং হতে হবে। তো আমার মনে হয় কি আমাদের মানে আমরা মানুষকে স্কোপ দিই না, ভেঙে পড়ার স্কোপ দিই না, কারণ আমরা এক ধরনের লেন্স থেকে কথা বলি যেখানে পজিটিভ থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। কিন্তু আমার মনে হয় কি ভেঙে পড়াটাও কিন্তু এক ধরনের পজিটিভিটি, আপনার ইমোশনগুলো ফিল করাও কিন্তু এক ধরনের পজিটিভিটি। আমরা যদি সবসময় ন্যাচারাল, এক্স্যাক্টলি, তা আমরা যদি সবসময় আমাদের ইমোশনটাকে হাইড করে অথবা কন্ট্রোল করে দেখাচ্ছি, অথবা নিজেকেও সবসময় বলছি আমার পজিটিভ থাকা লাগবে, আমার স্ট্রং থাকা লাগবে, ভেঙে পড়া মানে কিন্তু না যে আপনি স্ট্রং থাকছেন না। একটা জিনিস আমি বলবো, এই বিষয়টা নিয়ে আমাদের আরো কথা বলা উচিত, কারণ পজিটিভিটিও কিন্তু একটা টাইম পর টক্সিক হয়ে যেতে পারে। যদি আমি আপনাকে একটা খারাপ সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন, সেখানে আমি আপনাকে বললাম তোমার পজিটিভ থাকা লাগবে, অবশ্যই পজিটিভ থাকা লাগবে, কিন্তু আপনার ইমোশনগুলোও ফিল করা ইম্পর্টেন্ট। আমার যদি খারাপ লাগছে সেই ইমোশনটা ফিল করা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি ভেঙে পড়তে চাই, আমি এখন কাঁদতে চাই, সেটা কিন্তু উইকনেসের সাইন না। তো সেই জিনিসটা খুব বোঝাটা খুবই ইম্পর্টেন্ট আমার মতে। কথার কথা, আমার এখন ক্যান্সার ধরা পড়েছে, আমার খুবই খারাপ লাগছে। আমাদের মোস্ট অফ দ্য টাইম আমাদের রেসপন্সটা হয় হচ্ছে তোমার পজিটিভ থাকতে হবে, স্ট্রং থাকতে হবে। আমি কান্নাম দেখে কিন্তু এই না যে আমি স্ট্রং না, আমার খারাপ লাগছে, আই এম ওয়ান্টিং টু ব্রেক ডাউন, এটা মানে কিন্তু আমি পজিটিভ না, এটা মানেই কিন্তু নেগেটিভ না। ইনফ্যাক্ট আমার মনে হয় আমরা যখন ইমোশনটা সাপ্রেস করলাম, ফিল করলাম না, সেটাই কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি করে, অ্যাভয়েড করলাম সেটাই। বাবা মার রোল তো সবসময় আছে, থাকবেই। সন্তানের সাথে বাবা মার সম্পর্কটাই না কেমন যেন অন্যরকম ভাবে কানেক্টেড, বাবা মার থেকে অনেক বেশি দূরে থাকেন। সো সেটাকে এখন আসলে অনেক বেশি বদার করে যে এতটা দূরে, যদিও এখন অনেক বেশি মিডিয়া আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, যে কোনো সময় আমি ভিডিও কলে কথা বলতে পারছি বাবা মার সাথে, কোনো কিছু হলেই আমি হয়তো বাবা মাকে জানাতে পারছি, কিন্তু তারপরও তো ফিজিক্যালি দূরে থাকা, এটা কি বদার করে? অবশ্যই করে। মানে প্রতিদিন মনে হয় 15 বছর হয়ে গেছে, তারপরও বাবা মা ভাই বোনের থেকে, বাবা মা ভাইয়ের থেকে এত দূরে থাকলাম।
আর এতগুলো সময় মাঝখান দিয়ে চলে গেল, কিন্তু আমি তারপরও বলবো, এটা আমি সবসময় সবাইকে বলি, আমি আমার বাবা আমার সাথে খুবই ক্লোজ। আমার ভাইয়ের সাথে যেরকম খুবই ক্লোজ, আমার বাবা আমার সাথেও খুবই ক্লোজ। মানে ইন এ সেন্স আমার বাবা মা ভাই তারা আমার ক্লোজেস্ট পিপল, তারা আমার বেস্ট ফ্রেন্ডের মতো অলমোস্ট। তো হ্যাঁ, মিস করি, প্রচন্ড রকম মিস করা হয়, কিন্তু আমি বলবো তারপর আমি ডিরেক্টলি, এত দূরে থাকার পরও ডিরেক্টলি তাদের কনস্ট্যান্ট একটা সাপোর্ট অ্যান্ড আনকন্ডিশনাল লাভ সবসময় পেয়েছি। আর সেজন্যই মনে হয় আমি ইন হার্ট সেই জিনিসটা সবসময় এভাবে ফিল করেছি যে আমাকে লাইফে কোনো কিছু থামায়নি, কখনো স্টপ করে নাই। কারণ যখনই লাইফে অ্যাডভার্সিটিস এসেছে, চ্যালেঞ্জেস এসেছে, সেটা সবার লাইফে থাকে, ক্যান্সার সার্ভাইভার অর নট, সবার লাইফে অ্যাডভার্সিটিস আছে, চ্যালেঞ্জেস আছে। আই থিঙ্ক আমি ওই লাভটা, সাপোর্টটা সবসময় এত ডিপলি ফিল করেছি যে আমার কাছে মনে হচ্ছে আমি ফিজিক্যালি লাইফে ডিসটেন্সটা একটু অ্যাভয়েড করা যায়। হ্যাঁ, ফিজিক্যালি দূরে থাকলেও আমি ওই জিনিসটা এত স্ট্রংলি ফিল করেছি যে আমি লাইফে এনিথিং ফেস করতে পারবো, বিকজ তাদের সাপোর্ট, তাদের লাভটা কনস্ট্যান্ট দেখে। ভীষণ ভালো লাগা কাজ করে না, যে একটা যুদ্ধ জয় করার মতন ব্যাপার নিশ্চয় আপনার মনের মধ্যে কাজ করে। ভাইয়ের সাথে বোনের সম্পর্কটা না অনেক সময় হয় যে অনেক বেশি প্রোটেক্টিভ, যে ভাই বোনের ব্যাপারে অনেক বেশি প্রোটেক্টিভ থাকে। যেহেতু আমার কোনো ভাই নেই, আমার সবসময়, আমি এটা পার্সোনালি ফিল করেছি যে আমার একটা ভাই থাকাটা খুব বেশি জরুরি ছিল। তো বোনকে যখন দূরে রাখেন, এমনি তো সম্পর্কের বন্ডিংটা অনেক বেশি ভালো, কিন্তু ফ্যামিলি থেকে যখন বোন অনেক দূরে থাকে তখন আপনাদের সেই টেনশনটা, যেহেতু সে অনেক বেশি অসুস্থ থাকে, আপনাদের মধ্যে ওই টেনশনটা কি কাজ করে কিনা? আমরা অলওয়েজ মানে উই ট্রাই টু শেয়ার যে আমাদের মানে আমাদের সবার পারসেপশন থেকে খুব ডিফারেন্ট। সো ও মানে স্বাভাবিকভাবে ওখানে থাকাতে ওর কালচারালি বলেন বা পুরো আপব্রিং এতদিন যে ছিল ওটা একটু তো ডিফারেন্টই আমাদের থেকে না, অনেক লেভেলেই ডিফারেন্ট। বাট আমরা তাও উই ট্রাই আওয়ার বেস্ট যে না আমি ওকে যতটুকু সাপোর্ট করতে পারতেছি বা হোয়াট আই থিঙ্ক ইজ রাইট, যেটা করা উচিত ওইটা ফ্রেন্ডলি ভাবে ওটা এক্সপ্রেস করা। এন্ড আই থিঙ্ক ও অলওয়েজ করে যে কি করা উচিত বা তোমার নেক্সট স্টেপ, ইটস আপ টু আস আলটিমেটলি না, মানে আমাদের নিজেদের অ্যাকশন বা ওগুলোর কনসিকুয়েন্সেস আমাদের নিজেদেরই বেয়ার করতে হয়। তো ওইটা আমরা আই গেস অলওয়েজ ট্রাই করি। সোশ্যাল মিডিয়া আছে এখন, তো যেমনে কানেক্টেড থাকা যায়। সেটাই, ফ্যামিলি এডুকেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট না, এটা আমরা আসলে যেখানেই যাই, বড় হওয়ার পর বিভিন্ন সার্কেলের সাথে আমার মিশতে হয়, ফ্রেন্ডস, ফ্যামিলি, আর অনেক কিছু থাকে কিন্তু আমাদের সারাউন্ডিংসে। তো এই ফ্যামিলি এডুকেশনটা আমার বেসিক, সেখান থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি, যে আপনি যে সাহস বা যে পজিটিভিটির মধ্যে দিয়ে আছেন, এখন পর্যন্ত ডিল করেছেন আপনার সমস্যাগুলো, প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু এই কমিউনিকেশনে আপনার এই প্রভাবটা আসলে কিন্তু পড়ে। এই ফ্যামিলি এডুকেশনটা আসলে কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য? একটা মানুষকে, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শিখেছি, যে আমার বাবা আমার জন্য এটা খুব কারেজাস, ব্রেভ একটা স্টেপ ছিল যে এত ছোট বয়সে আমি একটা টিনেজারকে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওই যে বিশ্বাসটা, ট্রাস্টটা ছিল, আই থিঙ্ক এটা খুবই ইম্পর্টেন্ট। মানে আমি তো বাংলাদেশে স্কুলে পড়েছি, তো আমি স্কুলে দেখেছি এই জিনিসটা স্ট্রং, মানে প্যারেন্টসরা ছেলে মেয়েদেরকে ছাড়তে চায় না, অনেক সময় বিশ্বাসটা মনে হয় অত স্ট্রং একটা বিশ্বাস নাই, ফেথ নাই তাদের এবিলিটিসে। কিন্তু আই থিঙ্ক আমরা যদি সেই জিনিসটা দিতে পারি ছেলে মেয়েদেরকে, ওটা কিন্তু আরো তাদেরকে স্ট্রঙ্গার বানায়। যেটা আমি নিজের ক্ষেত্রে দেখেছি, যে আমার বাবা মা যে 16 বছর বয়সে বললো যে তুমি ক্যানাডায় যাও, তুমি এই জিনিসগুলো পারবে, আমাকে প্রতিদিন বলা, কন্টিনিউয়াসলি বলা যে তুমি পারবে, ওই সাহসটা যে আমাকে দেওয়া হয়েছে, ফ্যামিলি এডুকেশন আর ফ্যামিলি সাপোর্ট যেটাই বলেন না কেন, তো আমি মনে হয় না সেটা ছাড়া এই জিনিসটা ফেস করতে পারতাম। মানে ক্যানাডায় গিয়ে একা এতগুলো বছর থাকা। তো আমি বলবো হ্যাঁ, পার্সোনালি ওই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, একটা ফ্যামিলি থেকে আসা মা বাবার ছেলে মেয়েদেরকে এনকারেজ করা যে এটা তাদের লাইফ, তারা কিন্তু মিস্টেক করবে ঠিকই, কিন্তু আমার মিস্টেকগুলো কিন্তু আমারই করতে হবে। আমারকে যতই বলা হোক না কেন, মা বলুক, বাবা বলুক, আমার শুভাকাঙ্ক্ষীরা বলুক যে এটা করো না, কিন্তু আমি যতক্ষণ আমার মিস্টেকগুলো করছি, আমি কিন্তু শিখছি না। তো একটা ট্রাস্ট থাকা, ফেথ থাকা ছেলে মেয়েদের উপর যে হ্যাঁ মিস্টেক হবে, অনেক ভুল হবে, কিন্তু সেই ভুলটা থেকে শিখেই তারা আরো স্ট্রঙ্গার হয়ে বের হবে। একদম তাই। আসলে আমরা যখন ছোট থাকি তখন আমাদের সেলফ পোর্ট্রেটটা আমাদের কিন্তু বাবা মা দেখায়, আমরা কিন্তু নিজেদের ইমেজটা নিজেরা দেখতে পাই না, আমি আসলে কেমন।
আমার পার্সোনালিটিটা আসলে কিভাবে ডেভেলপ করবে, এই পুরো বিষয়টা কিন্তু বাবা মা আমাদেরকে রিফ্লেক্ট করে দেখায় যে তুমি এইটা। তো ছোটবেলায় যদি আমাদেরকে এই বিশ্বাসটা দেওয়া হয় যে তুমি অনেক সাহসী, তুমি তোমার সমস্যার সমাধান নিজে নিজে করতে পারো, তুমি নিজেকেই নিজে মোটিভেট করতে পারো, আমাদের ভেতরে এই জিনিসটা না অটোমেটিক্যালি ডেভেলপ করে। আমরা যখন বড় হই, অবশ্যই ক্যান্সার অনেক বড় একটা সমস্যা, কিন্তু অনেক সময় হয় যে মানুষ অনেক ছোট ছোট সমস্যাকে অনেক বড় সমস্যা চিন্তা করে এবং হয়তো সুইসাইডের মতন একটা অ্যাটেম্প নেয়। সেই জায়গা থেকে কিন্তু নিজেকে আমি সরাই নিয়ে আসতে পারি শুধুমাত্র এই ফ্যামিলি এডুকেশন দিয়ে, এই সেলফ ইমেজটা দিয়ে। একদম শেষ পর্যায়ে যেহেতু আপু আমরা চলে এসেছি, ছোট্ট করে জানতে চাইবো যে আপনার গোলটা কি, জীবনে আসলে স্বপ্নটা কিভাবে দেখেন বা কোথায় পৌঁছাতে চান। আর একটা ছোট্ট বিষয় এখানে অ্যাড করবেন যে ফ্যামিলি, আসলে আমরা পুরো সময়টা জুড়ে এই বিষয়টা নিয়েই কথা বলেছি, কিন্তু তারপরও সব শেষে ছোট্ট করে একটু জানবো যে ফ্যামিলি আসলে কতটা রোল প্লে করতে পারে এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে। আমার স্বপ্ন যেটা, মানে আমি ক্যানাডাতে যখন গেলাম, আমার মামা মামি আর আমার দুইটা মামাতো বোন ছাড়া আমার কেউই ছিল না তখন। তো তারা আমাকে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ সাপোর্ট করেছেন, তাদের আনকন্ডিশনাল লাভ, আন্ডারস্ট্যান্ডিং দিয়ে। আরও কিছু জিনিস একটা সোসাইটাল লেভে যেটা আমাকে হেল্প করেছিল হচ্ছে, ক্যানাডাতে প্রচুর অর্গানাইজেশন আছে ইয়াং অ্যাডাল্ট ক্যান্সার সার্ভাইভারদের জন্য, যাদেরকে সাপোর্ট করা হয় বিভিন্ন ধরনের এডুকেশনাল ওয়ার্কশপ, আর্ট ওয়ার্কশপ, অথবা ধরেন অ্যাডভেঞ্চার ট্রিপে ক্যান্সার সার্ভাইভারদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ক্যান্সার সার্ভাইভাররা কানেক্ট করতে পারছে, তাদের ফ্যামিলির জন্য সাপোর্ট আছে, তাদের ছোট ভাই বোন, বড় ভাই বোন দের জন্য বিভিন্ন ধরনের সাপোর্ট ওয়ার্কশপ সার্ভিসেস দেওয়া হয়। তো এই অর্গানাইজেশনগুলোর সাথে যখন আমি ইনভলভড হলাম, তখন আমার প্রায় মনে হতো যে আমার বাবা মা কিন্তু এই জিনিসগুলো পান নাই, তাদের মেন্টাল হেলথের অবস্থাটা তখন কি ছিল, ফোকাস আমার উপর ছিল, কিন্তু তাদের অবস্থাটা কি ছিল, তাদের কিন্তু এরকম কোনো সার্ভিস ছিল না কখনো। অথবা আমার ভাই তখন 6-7 বছর বয়স, তাকে তো ইম্প্যাক্ট করেছেই, সে যদি এখনো ওই জিনিসটা নিয়ে অ্যাওয়ারনেস না থাকলে অবশ্যই ইম্প্যাক্ট করেছে একটা ছোট বাচ্চাকে। তো আমার মুভিং ফরওয়ার্ড, আমার যে স্বপ্নটা অথবা আমি কি করতে চাই, আই থিঙ্ক তখন কিন্তু আমারও বাংলাদেশে থাকতে এই সাপোর্টটা ছিল না। তো আমরা বলবো আমি আলটিমেট, আমার যদি একটা স্বপ্ন বলে থাকেন, আমি ওরকম একটা অর্গানাইজেশন খুলতে চাই বাংলাদেশে, যেখানে ইয়াং অ্যাডাল্ট ক্যান্সার সার্ভাইভাররা ওর পেশেন্টরা যারা এই এক্সপিরিয়েন্সটার মধ্যে যাচ্ছে, তারা যেন তাদের সাথে কানেক্ট করতে পারে। এটা আমার একটা অনেক ছোটবেলার স্বপ্ন, অ্যান্ড আমার ফ্যামিলি ফুললি সাপোর্ট করছে। তো দেখা যাক কখন হয় এরকম কিছু একটা অর্গানাইজেশন খোলার ইচ্ছা আছে, তো সেটাই আমার স্বপ্ন, আলটিমেট স্বপ্ন। অবশ্যই স্বপ্নটা পূরণ হোক, সেটাই প্রত্যাশা। ভীষণ সুন্দর একটা চিন্তা, এবং আপনার সাথে আমার এটুকু সময় কথা বলে যেটা মনে হয়েছে যে আপনি অনেক বেশি পজিটিভ একটা মানুষ। সব সময় পজিটিভ থাকা সম্ভব না, এটা নর্মাল কোনো মানুষের পক্ষেই সম্ভব না। নেগেটিভিটি থাকবেই, তারপরে সেই নেগেটিভিটিটাকে আমরা পজিটিভিটি দিয়ে ডিল করতে পারবো, আবার উঠে দাঁড়াতে পারবো, ভেঙে পড়ে যাওয়ার পরে আবার উঠে দাঁড়াতে পারবো, নিজেকে আরো বেশি শক্তিশালী করতে পারবো। অনেক অনেক শুভকামনা আপনাদের দুজনের জন্য, আমাদের আলোচনা আসবার জন্য, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। দর্শক, প্রতিটি প্রতিবন্ধকতায় লুকিয়ে থাকে হাজারো সফলতা। কোনো খারাপ সময় নিরাশ না হয়ে, চিন্তায় জর্জরিত না হয়ে সমাধান খুঁজতে হবে, সামলে নিতে হবে সাময়িক অন্ধকার, খুঁজে নিতে হবে সীমাহীন আলোর দিগন্ত। আপনি যদি বেগবান হন, প্রতিবন্ধকতা আপনাকে আটকে রাখতে পারবে না কোনোভাবেই। তাই আসুন নিজেদের সবকিছুতে গবেষণামূলক পদক্ষেপ নিতে শিখি, নিজেকে বদলাতে শিখি, মেনে নেওয়ার ক্ষমতা অর্জন করে বদলে ফেলি সমাজ, পরিবার, রাষ্ট্র। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় মাস্ক পরিধান করুন, সরকারি নির্দেশনা মেনে চলুন, আর অবশ্যই নিজেকে মাদকমুক্ত রাখুন।